আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ছাগল চুরি করে পিকনিক, তথ্য ফাঁস করে দেওয়ায় খুন। চুঁচুড়ার এই ঘটনায় দোষী দুই যুবকের যাবজ্জীবনের সাজা শোনালো চুঁচুড়া আদালত। চন্দননগরে CPIM এর অর্থ সংগ্রহ অভিযানে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নজর কাড়ল সাধারণ মানুষের। বহু মানুষ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। মানবিক পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় কন্যা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বাবার দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মাধ্যমিক পরীক্ষার্থীর দায়িত্বভারও সামলাচ্ছেন তিনি। মধুর পুষ্টিগুণ ও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মধু চাষ করে উপার্জন করছেন উদ্যোগী যুবকরা। আসছি বিস্তারিত খবরে। 2021 সালের 12 জুলাই হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত নন্দীরমাঠ এলাকায় ছাগল চুরি করে পিকনিক করায় সেই তথ্য ফাঁস করে দেওয়ায় খুন হতে হয় এক যুবককে। এই ঘটনার প্রায় বছর 4 পর অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। 12 জুলাই 2021-এর ঘটনা। ছাগল চুরি নিয়ে বিবাদ, এর জন্য খুন হতে হয় তপনকে। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত নন্দীরমাঠ এলাকার। ছাগল চুরি করে বন্ধুরা পিকনিক করেছিল। জানতে পেরে চুরির ঘটনার কথা যার ছাগল তাকে জানিয়ে দেয় তপন মালিক। এরপরই তপনকে রাস্তায় মারধর শুরু করে অনুপম দাস ও অরুণ পাসওয়ান। এলাকার মানুষ তাদের হাত থেকে তপনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। তপনের মা রীতা মালিকের অভিযোগ, ওই দিন রাতেই ঠাকুমার সাথে বাড়িতে ছিলেন তপন। সেই সময় আবার তাদের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা, এমনকি বাড়ি থেকে তুলে নিয়ে যায় তপনকে। সারা রাত বাড়ি ফেরে না ছেলে। পরের দিন সকালে তপনের মৃতদেহ উদ্ধার হয় নন্দীরমাঠ এলাকা থেকে। 13 জুলাই 2021 তারিখ তপনের মা পুঁচি দাস, বিট্টু দাস, অনুপম দাস এবং অরুণ দাস 4 জনের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, 4 জনের নামে অভিযোগ দায়ের হলেও তদন্ত শেষে তদন্তকারী অফিসার 8 অক্টোবর 2021 তারিখে চার্জশিট জমা দেন। 16 জন সাক্ষীর মধ্যে 14 জন ঘটনার সাক্ষ্য দেন। 4 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদের মামলা থেকে মুক্তি দেয়। বাকি 2 অভিযুক্ত অনুপম দাস এবং অরুণ পাসওয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রিন্টু সুর দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকার জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে আইনজীবী, শুনুন। কেসটা তদন্ত শুরু হয় যে এফআইআরের ওপরে। সেই এফআইআরটা অর্থাৎ অভিযোগটা দাখিল করেছিলেন যে এই যাকে খুন করা হয়েছে তার নাম তপন মালিক। সেই তপন মালিকের মায়ের অভিযোগের ভিত্তিতে তপন মালিকের মা রীতা মালিক অভিযোগটা করেছিলেন এইভাবে। তিনি অভিযোগ করেছিলেন 13/7/21 তারিখে। অভিযোগটা ছিল 12/7/2021 তারিখে যখন তার ছেলে তপন মালিক তার ঠাকুমার সঙ্গে, তারা দুজনে একই সঙ্গে থাকতেন, তাদের বাড়িতে ছিলেন। তখন সেই রাত্রে 11টা নাগাদ তার অভিযোগে নির্দিষ্টভাবে তিনি বলেছিলেন যে 4 জন ব্যক্তি পুচি দাস, বিট্টু দাস, ছোট্টু দাস এবং ন্যাড়া, এই 4 জনে মিলে তার ছেলেকে ডেকে নিয়ে এসেছিল, কিন্তু তার ছেলে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে ওই নন্দীর মাঠ, সেখানে তার ছেলেকে পড়ে থাকতে দেখা যায়। তার অভিযোগের ভিত্তিতে এই মামলাটা হয়। পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পরে পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করে
8/10/2021 তারিখে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে যখন এই রীতা মালিক অভিযোগের 4 জনের নাম বলেছিলেন, কিন্তু তদন্তকালে তিনি পুলিশের কাছে এবং যখন মহামান্য ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জবানবন্দি দিয়েছিলেন, তিনি পরিষ্কার করে বলেছিলেন যে না, ওই পুচি দাস এবং বিট্টু দাস এই অভিযোগের সঙ্গে যুক্ত ছিল না। নির্দিষ্টভাবে তিনি বলেছিলেন ছোট্টু দাস ওরফে অনুপম দাস এবং ন্যাড়া ওরফে অরুণ পাসওয়ান, এরা দুজনেই তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করে এবং সেইটা কিন্তু দুজন বিশ্বাসযোগ্য দুজন যে প্রত্যক্ষদর্শী তারাও ঠিক সেই একই কথা বলেছে। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। স্কুটিতে চেপে এসে প্রকাশ্যে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। গ্রেফতার মদের দোকানের মালিক ওই যুবক রজপ্রিয় সাহা। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনায় উত্তেজনা হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। স্কুটিতে চেপে এসে প্রকাশ্যে মহিলার শ্লীলতাহানি। রবিবার এই ঘটনাটি ঘটে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার হয় অভিযুক্ত যুবক একটি মদের দোকানের মালিক রজপ্রিয় সাহা। তবে যে তথ্য সামনে উঠে আসছে যে ওই যুবক একাধিক মহিলাকে প্রকাশ্যে এর আগেও শ্লীলতাহানি করেছে। আরও একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে। এলাকার মানুষজনের অভিযোগ, শৈলেন মান্না সরণিতে ওই মদের দোকানের সামনে প্রকাশ্যে মদ খাওয়া হয়। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে ওই দোকানের পাশ দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে যান। এলাকার মানুষের রোষে ওই দোকান খুলতে দেওয়া হয়নি। সোমবার তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয়রা চ্যাটার্জিহাট থানায় ডেপুটেশন দেন। সবাই চাইছেন ওই দোকান বন্ধ করে দিক প্রশাসন। এমনকি অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আমি সেদিনকে যাচ্ছিলাম শ্যামাশ্রীতে পুজো দিতে, তো তারপর আমি গলির মধ্যে ঢুকেছি, মানে হেঁটে যাচ্ছিলাম, গলিটাতে ঢুকতে আমি দেখলাম যে ছেলেটি স্কুটি নিয়ে ঢুকেছে। তো আমি ভাবলাম অনেকটা সরু রাস্তা, তো আমি একটু সাইড দিয়ে দিই। হ্যাঁ, বাড়ির কাছেই সাইড দিয়ে দিই। তো তখন দেখলাম যে এই সাইডটা দিতেই ও আমার সাথে আমার গায়ে বাজেভাবে হাত দিয়েছে। দেওয়ার পর আমি ওকে ধরার চেষ্টা করেছি, কিন্তু ও মানে ছাড়িয়ে নিয়ে স্পিডে গাড়িটা চালিয়ে বেরিয়ে গেছে। স্কুটি, নিয়ন আর ব্ল্যাক কালারের স্কুটি। আর তারপর এটা শুধু আমার সাথে নয়, আমার এখানে অনেক মেয়েদের সাথেও হয়েছে। এবার আমি তারপর থেকে মানে অনেক ভয়ে আছি, মানে কোনো গাড়ি বা কোনো স্কুটি গেলে আমার নিজের মনে হচ্ছে যদি আমার গায়ে হাত দেয়, তো আমি সেটা নিয়ে খুব মানে ভয় আছি। আর তারপর তো মানে ছেলেটাকে চাইছেন যে কড়া শাস্তি? হ্যাঁ, কড়া শাস্তি তো আমি চাইছি, কারণ আমরা এখানে সেফ নই, কারণ ওর জন্য আমরা এমনি মানে ভয় আছি, ও ওরম করেছে বলে। এই অভিযোগ আমাদের দীর্ঘদিনের। এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এখান দিয়ে বহু মানুষ যাতায়াত করে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করে এখান দিয়ে। হ্যাঁ, ভিআইপি জোন, মাঝে বিভিন্ন সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এটা দিয়ে যাতায়াত করেন, শুধু অনেকেই যান। তা এই দোকানের লোক মদ কিনে প্রকাশ্য রাস্তার ওপর দাঁড়িয়ে মদ্যপান করে এবং মানুষ প্রতিবাদ করলে তাদের সঙ্গে অশালীন আচরণ, গালাগালি চড়াও হয়। এ অভিযোগ দীর্ঘদিনের এবং এটা শ্লীলতাহানি করে এই দোকানের মালিক। শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার হবার পর মানুষের মনে আরও আতঙ্ক তৈরি হয়েছে। দেবকুমার দেও, রিপোর্ট LMCL নিউজ, হাওড়া। চন্দননগর হাসপাতাল রোড থেকে শুরু হওয়া CPIM এর অর্থ সংগ্রহ অভিযানে দলীয় পতাকা হাতে পথে নামলেন CPIM এর সাধারণ সম্পাদক সহ রাজ্য ও স্থানীয় স্তরের একাধিক নেতাকর্মী। চন্দননগরের সিপিআইএম এর অর্থ সংগ্রহ অভিযান দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নজর কাড়ল। বুধবার চন্দননগর হাসপাতাল রোড থেকে শুরু হওয়া এক মিছিলে দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামে সিপিআইএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজ্য ও স্থানীয় স্তরের একাধিক নেতা কর্মীরা। এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিল চলাকালীন পথ চলতি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের কাছে দলের পক্ষ থেকে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। মোহাম্মদ সেলিম নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলের রাজনৈতিক অবস্থান ও বর্তমান পরিস্থিতিতে সংগ্রামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যেতে দলের সংগঠনকে আরো শক্তিশালী করা জরুরি, আর সেই লক্ষ্যেই এই অর্থ সংগ্রহ অভিযান। এই সংগৃহীত অর্থ সাংগঠনিক কাজকর্ম, আন্দোলন ও জনসংযোগমূলক কর্মসূচিতে ব্যবহার করা হবে বলে জানানো হয় নেতৃত্বের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ছাড়াও যুব ও ছাত্র সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কি বলছেন
বলছেন সাধারণ মানুষ? সিপিএম এর এই অভিযান সম্পর্কে শুনব। আপনি পরিবার আমরা মিথ্যে আমাদের এ নিয়ে মামলা করে হ্যান ত্যান জমি মাফিয়ারা ঢুকেছে ওয়াকাপে, ওয়াকাপও কিছু করে না, বহু অভিযোগ জানানো হয়েছে ওয়াকাপে, কোনো কিছু রিপ্লাই নেই। আপনি তো ডানপন্থী আমি তৃণমূলে ছিলাম, হ্যাঁ আছি, কিন্তু অন্যায় প্রতিবাদ আমার ছিল না, আমি করি না, ওরা সাইডে আছে। আপনারা সরে গেছেন তৃণমূল থেকে? করিনি, আছি, কিন্তু এখন দেই কী হয়। মোহাম্মদ সেলিমকে কি বলছেন? তো বললাম যে আপনারা দয়া করে টেনে নিয়ে গেলেন কয়েকজন আমার বন্ধু, হ্যাঁ মাস্টারমশাই আমার বন্ধু, হ্যাঁ সেই হিসাবে একটু ই করে নিন, বললাম স্যার একটু দেখবেন মৌলবাদ থেকে অনেক ঘুরেছি আমরা। মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। কি বলছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, শুনুন। গোটা হুগলি জেলায় 1 তারিখ থেকে লাগাতার সর্বত্র জনসংযোগ, জনসংগ্রহ এবং প্রচার আমাদের চলছে। এই সময়ে যেহেতু মাইক বন্ধ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, তখন আমরা যেমন বৈঠক সভা করছিলাম গত 1 মাস ধরে, একইভাবে রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের লিফলেট, আমাদের প্রচার নিয়ে যাচ্ছি মানুষের কাছে, এবং মানুষ গণসংগ্রহে সাহায্য করছেন, কারণ মানুষের আন্দোলন সংগ্রাম যা করি আমরা মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করে। সামনে নির্বাচন আছে, কঠিন লড়াই, সেই লড়াইও রসদ সংগ্রহ করতে হয়। আমাদের তো চিট ফান্ড বা কর্পোরেট ফান্ডের টাকা নেই, কালো টাকাও নেই, কয়লার আর গরু পাচার আর সোনা পাচারের টাকা নেই। মানুষের টাকা দিয়ে মানুষের লড়াইকে জোরদার করার জন্য রাস্তায় নেমেছি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মানবিক পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় কন্যা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বাবার দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মাধ্যমিক পরীক্ষার্থীর দায়িত্বভারও সামলাচ্ছেন তিনি। মধুর পুষ্টিগুণ ও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মধু চাষ করে উপার্জন করছেন উদ্যোগী যুবকরা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician.
aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। মূক ও বধির এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নামাজপাড়া এলাকায়। ঘটনার তদন্তে ভোলা থানার পুলিশ। উত্তর 24 পরগনার পানিহাটিতে এক যুবককে খুনের অভিযোগে তুলকালাম। ক্ষোভ অসন্তোষে রাস্তা অবরোধ এলাকাবাসীর। পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নামাজপাড়া এলাকার ঘটনার তদন্তে ভোলা থানার পুলিশ। এলাকাবাসী এবং পরিবারের অভিযোগ, বাচ্চু বড়ুয়া ও তার পরিবারের লোকজন নামাজপাড়া এলাকার শারীরিকভাবে অক্ষম এক যুবক আশিক মণ্ডলকে নৃশংসভাবে মারধর করা হয়, এমনকি তাকে অ্যাসিড পর্যন্ত খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর এই গোটা ঘটনা সহ্য করতে না পেরে শয্যাশায়ী হয়ে পড়ে আশিক নামে ওই যুবক। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। মৃত্যুর পর সেই যুবকের ময়না তদন্ত হয় কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। তারপর সন্ধ্যেবেলায় ওই যুবকের মৃতদেহ এলাকায় ঢুকলে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন। মৃত্যুর পর থেকেই কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। দোষীদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় র্যাব। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ভোলা থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন তৃণমূল নেতা প্রবীর দাস, শুনুন। অবশ্যই পরিবারের পাশে সকালবেলা আমরা এসেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের একদম লাগোয়া, পঞ্চায়েতের লাগোয়া, পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড। ছেলেটাকে ছোটবেলা থেকে আমরা চিনি, দীর্ঘদিন ধরে দেখছি। খুব নিরীহ ছেলে, একদম নৃশংসভাবে মেরেছে। এর একদম সঠিক বিচার আমরা পুলিশের কাছে ভরসা রাখি এবং আস্থা আছে পুলিশের উপর। পুলিশ অলরেডি শুনেছি দুজনকে অ্যারেস্ট করেছে এবং দোষীদের দৃষ্টান্তভাবে একদম কঠোর সাজা হোক, এইটাই বলি। কেন গ্রামবাসীরাও সেটা এক কথাই বলছে, এই অঞ্চলের পৌর অঞ্চলের মানুষরা, যে এই একটা অবলা, মানে কি বলবো, বোবা মানুষ, তাকে যেভাবে মেরেছে এটা বিরাট একটা নক্কারজনক ঘটনা। তা দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক এবং ফাঁসির দাবি করছি আমরা, যাতে ফাঁসি হোক, এবং আইনের প্রতি পুরো আস্থা আছে। পুলিশ প্রশাসন তার সঠিক বিচার করবে। অন্যদিকে মৃতর আত্মীয় পরিজনরাই বা কি জানাচ্ছেন, শুনুন। হচ্ছে আমাদের পাড়ার হাবা ছেলে একটা, মানে বোবা, কানে কম শোনে, মুখে মানে বলে না কিছু। হ্যাঁ, ও 26 তারিখে রাতে ওর সাথে মানে এইভাবে মারা হয়েছে। কাজ করতো, মানে কিছু একটা রহস্য আছে, কি দোকানে হয় রাতের বেলা। প্রশাসন এখান থেকে যাওয়া আছে, কারোর চোখে পড়ে না, নিশ্চয়ই হাবার চোখে পড়েছে। কে মেরেছে? ওদের পরিবার সবাই মেরেছে। 4-5 জন ধরে, 4-5 জন ছেলে বউ সবাই মিলে ওকে মারা হয়েছে। মানে এরকম ভাবে মারা হয়েছে, মেরে আবার পয়জন কোনো জিনিস খাইয়ে দেওয়া হয়েছে। কোন অপরাধের শাস্তি, যে একটা মানুষের জীবনটাই নিয়ে নিতে হলো, কোন অপরাধের শাস্তি। বিচার করতে হবে। বাচ্চু বড়ুয়া তার ছেলে, তার বৌমা কেন মারলো? আমাদের জবাব চাই, কেন মারলো? কোনো ক্ষতি করলে তো আমাদের পুরো ফ্যামিলিটা ছিল তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাকে তো সমস্যা জিজ্ঞেস করা হয়েছিল যে কি সমস্যা, কেন মারলো এইভাবে? একটা বোবা, একটা প্রতিবন্ধী মানুষকে তার মুখের মধ্যে গরম জিনিস ঢেলে দিয়ে তার পুরো শরীর অকেজো করে দিয়ে মেরেছে। হ্যাঁ, তাকে মেরেছে। হ্যাঁ, খাইয়েছে। তার গলার ভিতরে অ্যাসিড ঢেলে দিয়েছে। বাথরুমের জায়গায় কিছু দিয়ে দিয়েছে গলার ভিতরে। নির্মমভাবে একটা ফোঁটা জল সে গলা দিয়ে নামছে না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে 19 নম্বর জাতীয় সড়কে
এসবিএসটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। বাস থেকে নেমে কোনো ক্রমে প্রাণে বাঁচেন বাসের যাত্রীরা। ঘটনাস্থলে দমকল বিভাগ এবং রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। 19 নম্বর জাতীয় সড়কে এসবিএসটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বাসটি। বাসের মধ্যে থাকা সকল যাত্রীরা কোনো ক্রমে দৌড়ে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকার তৃণমূল নেতা সাধন সিং রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দেয়। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। এই ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বিভাগের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বাসের মধ্যে থাকা বাসের চালক ঘটনার পর থেকেই পলাতক, তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না বলে খবর। জাতীয় সড়কের এক প্রান্তে ওই বাসটিকে রেখেই অন্য সকল যানবাহনগুলিকে রাস্তা পার করে দেওয়া হয়। দমকল বিভাগের প্রাথমিক অনুমান কোনো শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগার ঘটনা। জানা গিয়েছে ওই বাসটি দুর্গাপুর থেকে আসানসোল অভিমুখে যাচ্ছিল। अचानक हम लोग अभी सुने कि टीबी हॉस्पिटल में एक स्टेट बस का जो है बस में जो है आग लग गया। हम लोग दौड़ के आ रहे हैं तो देख रहे हैं पूरा गाड़ी जो है धू करके जल रहा है। ठीक है, अब किस कारण से ऐसा हुआ है ये तो अभी पता नहीं चला। तातलबी में जो है लोकल प्रशासन को भी इन्फॉर्मेशन किया गया। हमारे दमकल रानीगंज थाना के दमकल सब ऑफिसर लोग आए। आनंद फानन में जो है इसको अभी बुझाने का काम चल रहा है। খবরটা পেলাম, সঙ্গে সঙ্গে এসে দেখছি আগুন ভোর করে আগুন। তখন আমরা আগুনে নিয়ন্ত্রণ করলাম আগে। এখন ড্যাম্পিং ডাউন চলছে আর কি। এখন তো ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ড্রাইভার না এলে তো আমি বুঝতে পারছি। কতজন কি ছিল, কোনো যাত্রী ভিতরে তো কাউকে পাইনি আমরা। এবার ড্রাইভারটাকে আমরা খুঁজছি, ড্রাইভারটা যদি থাকে তাহলে সঠিক বলতে পারবে। কোন রুটের বাস? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ, পশ্চিম বর্ধমান। মানবতার আরেক নাম পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। বিশেষ চাহিদা সম্পন্ন এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী সৌম্যজিতের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে নিজের মোটর বাইকে চাপিয়ে নিয়ে যান পরীক্ষা কেন্দ্রে। এমনকি পরীক্ষা শেষে বাড়িও পৌঁছে দেন তিনি। পুলিশের মানবিক রূপ ধরা পড়ল হুগলির চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে। চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্মরত সুকুমার উপাধ্যায় সামাজিক দায়বদ্ধতার প্রমাণ দিলেন আরও একবার। শহরের এদিক ওদিক ঘুরে বেড়ানো ভবঘুরে মানুষগুলোকে চিকিৎসা করিয়ে তাদেরকে বাড়ি ফেরানো ছিল তার নেশা। অসহায় মানুষের সহায়তার আরেক নাম পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। গত বছরও দৃষ্টিহীন পরিবারের একমাত্র মেয়েকে মাধ্যমিক পরীক্ষায় বসানোর ফিস থেকে শুরু করে প্রতিদিন পরীক্ষা সেন্টারে নিয়ে আসা এবং পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেওয়া ছিল তার কাজ। কারণ এই মানসিক চাহিদা সম্পন্ন পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। একই দৃশ্য ধরা পড়ল এবারও বিশেষ চাহিদা সম্পন্ন সৌম্যজিৎ সুর। সৌম্যজিৎ সুরের ক্ষেত্রে স্থানীয় ডাফ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষা কেন্দ্র পড়ে চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। সমস্যা তৈরি হতেই পাশে এসে দাঁড়ান সুকুমার বাবু। তাকে স্কুল ছুটির পর সেখান থেকে নিজের বাইকে চাপিয়ে বাড়িতে পৌঁছে দেন। তার নিজের একমাত্র মেয়েরও আজ মাধ্যমিক পরীক্ষা চলছে। সেখানে না গিয়ে তিনি পৌঁছন এই বিশেষ চাহিদা সম্পন্ন সৌম্যজিতের কাছে এবং যাতে পরীক্ষা চলাকালীন তার কোনো অসুবিধা না হয় যাতায়াতের, তার ব্যবস্থাও তিনি করেন। এর আগেও এই বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারকে সৌম্যজিতের যাতায়াতের সুবিধার্থে একটি ব্যাটারি চালিত গাড়ি সুকুমার বাবু উপহার হিসেবে দিয়েছিলেন, যাতে কষ্ট করে তাকে পড়তে যাওয়া বা স্কুলে আসার কোনো সমস্যা না হয়। সুকুমার উপাধ্যায় জানান, চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, যতদিন পারবো ততদিন চালিয়ে যাব। কি বলছেন সৌম্যজিতের বাবা গণপতি সুর, কিবা বলছেন সুকুমার উপাধ্যায়, শুনবো। সবই আমার মায়ের আশীর্বাদ। দেখুন, কষ্ট তো অনেকটাই, তার কষ্টকে তো কষ্ট মনে আমি করি না। যুদ্ধ করলে কষ্ট হেরে যাবে, তাই আমি বিশেষ কষ্ট পাইনি। যা সাহায্য করেছেন অপরিসীম, আমি কল্পনা করতে পারিনি উনি আমাকে এতখানি সহায়তা করবেন। তাই জন্য ওনাকে আমার অজস্র ধন্যবাদ। অন্য কিছুই না, আসলে আমি দেখছিলাম যে ওর বাবা তো কঠিন লড়াই করে সারা দিনই। ওর বাবা একটি পা নেই এবং ওনার ছেলেও একটু বিশেষ চাহিদা সম্পন্ন। আমি চেষ্টা করলাম যে এই পরীক্ষার সময় যাতে ও যাতায়াতের কোনো অসুবিধা না হয়, গাড়ি একটা রিজার্ভ করে দিয়েছি। এখন যেদিন আমার ডিউটি থাকবে না আমি ওকে বাইকে করেও পৌঁছে দেবো। বাইক প্লাস টোটো, দুটোরই ব্যবস্থা রেখেছি, যেদিন যেটা কাজে লাগবে, যাতে ও যাতায়াতের কোনো সমস্যা না হয়। ছোটোখাটো যতটুকু করা যায়, একটু মানুষের পাশে দাঁড়ানো, আমার সাধ্য মতো যতটুকু হয় আমি ওর পাশে থাকার চেষ্টা করি। এইভাবেই মানুষের পাশে থাকুন সুকুমার উপাধ্যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরাও এই কামনা করি। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ।
নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মধুর পুষ্টিগুণ ও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মধু চাষ করে উপার্জন করছেন উদ্যোগী যুবকরা। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। মদের আসরে একেবারে বেহুশ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা বিজেপি কনভেনার সন্দীপ ব্যানার্জি। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি, যদিও ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। মদের আসরে বেহুশ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা বিজেপির কনভেনার সন্দীপ ব্যানার্জি। ইতিমধ্যেই সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। দেখুন, আমি ভিডিও দেখিনি, আমি সত্যতা মিথ্যা কিছু জানি না, কিন্তু একটা জিনিস আমি বলবো, আজকে এআই এর যুগ দাদা, কার মুখ কোথায় কে বসাচ্ছে আর কি চলছে আপনারা সব দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। এআই দিয়ে যা খুশি নোংরামো চলছে, এর নিয়ে কোনো মন্তব্য করাটা উচিত নয়। কেন এটা নিয়ে আমার মনে হয় যে তদন্ত হওয়া উচিত, তদন্ত হয়ে যা হওয়ার হবে। কিন্তু এই এআই এর যুগে শাসক দল, দেখুন শাসক দলের কাছে কিছু নেই। শাসক দল পলিসির দিক থেকে ব্যাংক্রাফট, রাজনীতির দিক থেকে ব্যাংক্রাফট, প্রশাসনের দিক থেকে ব্যাংক্রাফট। আর এমন ভাবে সত্যি সত্যি ব্যাংক্রাফট হয়েছে যে মিউনিসিপ্যালিটির পেনশনের ফান্ড খেয়ে ফেলেছে, প্রিন্সিপালিটিতে যারা চাকরি করতেন তারা পেনশন পান। শাসক দল কি বললো সেটা ইম্পর্টেন্ট না। দাদা আমি বলছি তো যে এটা সত্যতা মিথ্যা আমি যাচাই করিনি, আমি ভিডিও দেখিনি। আর এআই এর যুগে কোন ভিডিও সত্যি আর কোন ভিডিও মিথ্যা সে নিয়ে দাদা তর্ক করার মতো মানসিক পরিস্থিতি আমি নেই। আপনারা সকলেই জানেন এআই দিয়ে কি করা যায়, ঠিক আছে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ভদ্রেশ্বর পৌরসভা এবং একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের যৌথ উদ্যোগে ভদ্রেশ্বর পৌরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতালে 35 শয্যা বিশিষ্ট এক নতুন ইউনিটের সূচনা হলো। হুগলি জেলা জুড়ে যতগুলি পৌরসভা পরিচালিত হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্র রয়েছে তাদের মধ্যে অন্যতম ভদ্রেশ্বর পৌরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতাল। এই হাসপাতালের মুকুটে নতুন পালক যুক্ত হলো। ভদ্রেশ্বর পৌরসভা এবং একটি নামী বেসরকারি চিকিৎসা কেন্দ্রের যৌথ উদ্যোগে এই হাসপাতালে 35 শয্যা বিশিষ্ট এক নতুন ইউনিট চালু হলো। এদিন কার্ডিয়াক অ্যান্ড ডায়ালিসিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সংক্ষিপ্ত আড়ম্বরহীন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আর সেই কারণেই আড়ম্বরহীন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা
মন্ত্রী ইন্দ্রনীল সেন, ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপপৌরপ্রধান মোহাম্মদ ফিরোজ, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, এছাড়াও ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার সিআইসি স্বাস্থ্য প্রকাশ গোস্বামী ও ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্তরা। উপস্থিত অতিথিদের ভদ্রেশ্বর পৌরসভার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। পরে এদিনের এই কার্যক্রম সম্পর্কে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। আমাদের তো এমনি ভদ্রেশ্বরের অঙ্কুরে সাধারণ মানুষের পরিষেবা দেওয়া হয় স্বাস্থ্যসাথী থেকে আমরা সব কিছুর মধ্যেই। তবুও আমাদের একটা প্রচেষ্টা ছিল, যে কথা আমি একটু আগেও বলেছি, যে মানুষের হার্টের চিকিৎসা এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর পরিষেবার জন্য কলকাতা বড় বড় হসপিটালগুলো হার্টের অপারেশনগুলো ফ্রিতে হয়, কিন্তু তারপরেও এখান থেকে 1.5-2 ঘন্টা যাওয়াটা একটা ব্যাপার থাকে। তা আমরা চেয়েছিলাম আমাদের লোকালেও একটা এটা পরিষেবাটা হোক। তাই আমরা 4 নং হসপিটালের সাথে কথা বলি, দীর্ঘদিন কথা বলে একটা জায়গা করে, বিশেষ করে যেহেতু ভদ্রেশ্বরে মিল বেড, এখানে বেশিরভাগ মানুষ মিলে কাজ করে, ইএসআই ফেসিলিটিও থাকবে, স্বাস্থ্যসাথীও থাকবে, বা অন্যান্য ইন্স্যুরেন্স থাকলেও জেনারেল বেডও থাকলো। প্রায় 35টা বেডের ওনারা সিসিইউ ডায়ালিসিস সহ এবং কার্ডিয়াক ইউনিটে ওখানে 16টা আর বাকি জায়গায় 19টা নিয়ে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা এখানে করেছেন। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির ত্রিবেণী এলাকার হাইওয়ের পাশে সর্ষে ক্ষেত সংলগ্ন এলাকায় মৌমাছির বাক্স বসিয়ে সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু বিভিন্ন রকম প্রক্রিয়া করে মধু চাষ করছেন মধুচাষী তীর্থঙ্কর হালদার। মধুর গুণাগুণ আমরা সকলেই কম বেশি জানি। ভারত জুড়ে যে পরিমাণ মধুর চাহিদা রয়েছে সেই পরিমাণে যোগান নেই। মধুর পুষ্টিগুণ অতুলনীয়, বলবর্ধক। তেমনি সর্দি কাশি নিরাময়ে মধুর জুড়ি মেলা ভার। বিশেষত শীতকালে মধু পান করলে সর্দি কাশি থেকে দূরে থাকা যায়। তাই শীতের সময় 1 চামচ মধু পান করার পরামর্শ দেন অনেক চিকিৎসক। স্বাভাবিক কারণেই মধুর দামও সাধারণের নাগালের বাইরে। তবে বর্তমানে বেশ কিছু যুবক মধু চাষে উদ্যোগী হয়েছে। যারা মধুর চাষ করেন তারা এ রাজ্যে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মৌমাছির বাক্স বাগানে বসিয়ে মধু সংগ্রহ করেন। এরকমই দৃশ্য দেখা গেল সর্ষে ফুলের সময়। ত্রিবেণী এলাকার হাইওয়ের পাশে সর্ষে ক্ষেত সংলগ্ন জায়গায় বেশ কিছু মধু চাষের বাক্স বসিয়েছেন এক যুবক। উদ্দেশ্য সর্ষে ফুল থেকে মধু সংগ্রহ করা এবং সেই মধু বিভিন্ন রকম প্রক্রিয়া করে বাজারজাত করা। মধু চাষী যুবক তীর্থঙ্কর হালদার এ রাজ্যে বিভিন্ন ফুলের সময় ঘুরে ঘুরে বাক্স বসিয়ে মধু সংগ্রহ করে থাকেন এবং গোটা ভারত জুড়ে তাদের মধু বাজারজাত করেন। প্রয়োজনে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও তারা মধু সংগ্রহে যান। কি বলছেন তীর্থঙ্কর এই মধু চাষ সম্পর্কে শুনুন। আমরা করছি মোটামুটি 2021 থেকে, কিন্তু ত্রিবেণীতে এইখানে রাখা 2 বছর ধরে, মানে আগে 2 বছর করেছি, এইটা নিয়ে রানিং 3 বছর চলছে। যদি একটু চাষের সম্বন্ধে একটু বলেন। আমরা করছি মোটামুটি 21 থেকে। আমাদের প্রথমে অল্প কিছু বক্স ছিল, এখন আস্তে আস্তে বক্স বেড়েছে। আমরা এই যে পিসিসটা যেটা চাষ করা হচ্ছে, এটা না ইউরোপিয়ান হানিবি, সাইন্টিফিক নেম হচ্ছে এপিস মেলিফেরা। এটা থেকে কমার্শিয়ালভাবে যারা মৌ চাষ করে তারা মূলতভাবে এই ইউরোপিয়ান হানিবি দিয়েই করে। আর এটা সিজন মোটামুটি বিভিন্ন ফুলের সিজনে যেরকমভাবে কালেকশন হয়, এখন যেরকম সর্ষের সিজন চলছে, পাশে সর্ষে বাগান রয়েছে, আমরা এখানে এসে রেখেছি যে সর্ষে ফুলের মধু কালেক্ট করার জন্য। এরপর সর্ষে ফুলে হয়ে যাওয়ার পর আমরা ধনে কালো জিরেতে চলে যাব, তারপরে লিচুর বাগানে চলে যাব লিচু মধুর কালেকশনের জন্য, এরপর সুন্দরবনে চলে যাব। এইভাবে আমরা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা মধু কালেকশন করি। বিভিন্ন স্বাদের তাহলে মধু হয় তাই? একদমই তাই। প্রত্যেক কটা ফুলের পার্টিকুলার বিশেষত, যেমন ফুল দেখতে আলাদা, এটা এইখান থেকে যে সর্ষে ফুলের মধুটা আমরা তুলবো, কিংবা এরপরে ধনে কালো জিরের, এই সবকটা মধুই কিন্তু আলাদা আলাদা হবে, দেখতে আলাদা হবে, কালার আলাদা হবে, থিকনেসটাও আলাদা হবে, আর টেস্ট তো টোটালটাই আলাদা। একসাথে 5টা মধু টেস্ট করলে পরে 5টা মধু যে আলাদা এটা সম্পূর্ণভাবে বোঝা যাবে। কত মাস সময় লাগে, কতদিন সময় লাগে? এটা ফুলের সোর্সের ওপর ডিপেন্ড করছে। এখন যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে পরে মাছিরা ঠিক করে ঘর থেকে বেরোবে না, নেকটার কালেক্ট করতে পারবে না। মোটামুটি এরকম রোদ্দুর যদি থাকে তাহলে পরে 1 সপ্তাহ কি 8 দিন 9 দিনের মধ্যে ওরা মোটামুটি কালেকশন করে নিতে পারবে, যেখানে আমরা ভাঙতে পারবো, সিলডানি হয়ে যাবে। 12 মাস কি মধু তৈরি হয়? না, 12 মাস করা সম্ভব নয়, কেননা 12 মাস তো সব রকমের ফুল থাকে না, ফুলের সোর্স অনুযায়ী হয়। যেমন সিজন শুরু হয় ইউক্যালিপটাস থেকে, ওদিকে গিয়ে তিলে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আর অন্য সব জায়গায়, ভারতবর্ষের বাইরে যেসব জায়গায় যেরকম বন তুলসী, করণ, যারা অফ সিজনের সময় হয়, সেইখানে গিয়ে যদি মৌমাছির বক্স রাখা যায় তাহলে পরে ওখানে গিয়ে হয়তো কালেকশন করা সম্ভব হবে। ডিসেম্বর মাস থেকে শুরু হয়? ডিসেম্বর মাস থেকে আমাদের এখানে মূলতভাবে আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ।
আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 59%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।